আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন আর্থিক বিবরণীর সমাধান করব। তো দেখি আমাদের প্রশ্নটা হচ্ছে যেটা একটা প্রতিষ্ঠানের নাম, তা হচ্ছে রেওয়া মিল লিখে দিচ্ছে। এখানে বিভিন্ন রকমের হিসাব তোমরা দেখতে পাচ্ছ, ক্রয় ও বিক্রয় 70,000, 1,54,000, প্রারম্ভিক মজুত পণ্য উত্তোলনে হচ্ছে 15,000 টাকা, মূলধনের 81,400 টাকা। এভাবে করে আসবাবপত্র, বেতন, পরিবহন, প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব, ভাড়া, কর অধিগ্রহণ, এরকম করে মোট টাকা আমাদের রেওয়া মিলে দেওয়া আছে। তো দেখি এখানে অন্যান্য তথ্য দিই বা এটা আমরা সমন্বিত লিখে দেওয়া আছে। সমাপনী মজুত পণ্য 25,000 টাকা মূল্যায়িত হয়েছে, যার বাজার মূল্য 20,000 টাকা। এরপর বলছে উপভাড়া বকেয়া রয়েছে 3,000 টাকা। বিক্রয়ের মধ্যে 5,000 টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে। 4 নম্বর বলেছে অনাদায়ী পাওনা 600 টাকা, প্রাপ্য হিসাবে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। 5 নম্বর সমন্বয়ে বলেছে আসবাবপত্রের উপর 10% অবশ্যই ধার্য করা হয়। দেখি আমাদের ক নম্বর প্রশ্নটা কি বলছে, প্রাপ্য হিসাবে নিট আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয় করো। তো আমাদের রেওয়া মিলে প্রাপ্য হিসাব কত টাকা ছিল? 30,000 টাকা ছিল, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, ক নম্বরে প্রথমে লিখবো 1 নং প্রশ্নের সমাধান, এরপর আমরা ক নম্বর দিব। এরপর হচ্ছে প্রাপ্য হিসাবে নিট আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয়, এই লেখাটা লিখে এরপর আমরা আমাদের ছকটা টানবো। টেনে আমাদের যে রেওয়া মিলে যে প্রাপ্য হিসাবে যে 30,000 টাকা লিখবো সেটা লিখলাম। এরপর দেখি আমাদের সমন্বয়তে বলতে অনাদায়ী পাওনা 600 টাকা। অনাদায়ী পাওনা 600 টাকা, অনাদায়ী পাওনা মানে কি, যে টাকাটা আমরা কি করবো গ্রাহকের কাছ থেকে পাবো না, এটা আমাদের জন্য কি এটা ক্ষতি। সেই জন্য আমরা কি করব, প্রাপ্য হিসাবে থেকে এই টাকাটা বাদ দিব। বাদ অলিখিত অনাদায়ী পাওনা 600 টাকা। 30,000 টাকা ছিল, এখান থেকে 600 টাকা আমরা কি করব, টাকাটা পাবো না, ক্ষতি হয়েছে। তাহলে এখন আমাদের কত টাকা হয়, 29,400 টাকা। এরপরের লাইনটা দেখো, এখানে সমন্বয় বলছে প্রাপ্য হিসাবে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। তার মানে আমাদেরকে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে কত, কার উপর, প্রাপ্য হিসাবের উপর। কত পার্সেন্ট, 5%। এখন কোন প্রাপ্য হিসাবের উপর ধরবো, 30,000 টাকার উপর ধরবো না, আমরা ধরবো 29,400 টাকার উপর। আমরা কি করব, এই 5% করবো, ঠিক আছে। তো আমরা লিখবো বাদ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন কেন লিখলাম, সমন্বয়তে যদি কোনো অনাদায়ী পাওনা থাকে সেটা নতুন হয়, ঠিক আছে। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, আর যে 29,400 টাকা আমাদের কাছে প্রাপ্য হিসাবটা ছিল তার উপর 5% যদি ধরি, তাহলে আমাদের ক্যালকুলেশনে আসে 1,470 টাকা। এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের কত আসে, 27,930 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে আমার নিট প্রাপ্য হিসাব, ঠিক আছে। এবার দেখি আমাদের পরবর্তী প্রশ্নতে, উক্ত বছরে বিশ্বদায়ী বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠানটি পরিচালন মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। বিশ্বদায়ী বিবরণী প্রস্তুত করতে বলছে, তার হচ্ছে 3টা ভাগ আছে আমরা জানি, একটা হচ্ছে মোট মুনাফা, একটা হচ্ছে পরিচালন মুনাফা, আর একটা হচ্ছে নিট মুনাফা। 3টা ভাগের মধ্যে আমাদেরকে পরিচালন মুনাফা পর্যন্ত অঙ্কটা করতে বলছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমাদের প্রতিষ্ঠানের নাম লিখলাম ছোয়া এন্টারপ্রাইজ। এরপর আমরা হচ্ছে মূল অঙ্ক বিশদায় বিবরণী করতেছি, যেহেতু আমাদের নিট মুনাফা বের করতেছি না, শুধুমাত্র আমরা পরিচালন মুনাফা পর্যন্ত করতেছি, সম্পূর্ণ নয়, সেক্ষেত্রে আমরা আংশিক অবশ্যই লিখবো। এরপর আমাদের কত সালের, 23 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এই লেখাটি লিখবো। এরপর আমরা আমাদের ছকটা টানবো, বিবরণ 3টা টাকার ঘর টানবো। এবার আমাদের প্রতিষ্ঠানের শুরুতে কি ছিল, বিক্রয় ছিল, বিক্রয় আমরা রেওয়া মিলে টাকা থেকে নিয়ে আসছি। এরপর দেখো আমাদের একটা সমন্বয়টা একটা কথা লেখা ছিল, সেটা হচ্ছে 3 নম্বর সমন্বয় দেখো, বিক্রয়ের মধ্যে 5,000 টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে। একটা কথা মনে রাখবা, যখনই কোনো হিসাবের অন্তর্ভুক্ত আছে লেখাটা যখন তুমি হচ্ছে দেওয়া থাকবে, সেটার সাথে কি হবে, আমরা বাদ দিব। অন্তর্ভুক্ত থাকলেই আমরা কি করব, বাদ দিব। তা এখানে বলছে বিক্রয়ের মধ্যে, মানে আমাদের বিক্রয়ে যে পরিমাণ টাকাটা ছিল তার মধ্যে 5,000 টাকা আসবাবপত্র আমরা কি করছি, সেটা হিসাবভুক্ত করে ফেলছি। তার মানে আমরা বিক্রয় একটু বেশি দেখাই ফেলছি না, এখন আমরা কি করব, সেটা বাদ দিব। এই জন্য আমরা কি করছি, বাদ আসবাবপত্র বিক্রয় লিখে যে 5,000 টাকা যে আমরা বেশি দেখাইছি বিক্রয়ের ভিতরে, সেটা আমরা বিয়োগ করে দিছি, ঠিক আছে। বেশি দেখাইছি যে বিয়োগ করে দিছি, তাহলে আমাদের এখন নিট বিক্রয় কত আসে, 1,49,000 টাকা। এটা হচ্ছে আমাদের নিট বিক্রয়। এরপরে ধাপ আমাদের কি, আমরা কি করব, বিক্রয়ের সাথে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। তো আমাদের প্রথমে অঙ্কটা কি আসে, প্রারম্ভিক মজুত পণ্য, এটা আমরা রেওয়া মিল থেকে নিয়ে আসছি। ক্রয় 70,000 টাকা, এটাও আমাদের রেওয়া মিলে ছিল। এরপর দেখো আমাদের কিন্তু পরিবহন নামে একটা হিসাব ছিল,
এই যে পরিবহন নামে হিসাব ছিল, তোমার কত ছিল? 2000 টাকা ছিল। ঠিক আছে, তো পরিবহন নামে হিসাব ছিল, এটা আমাদের ক্রয় পরিবহন। ঠিক আছে, মনে রাখো পরিবহন বলে এটা আমাদের ক্রয় পরিবহন। আর পরিবহন আর ক্রয় পরিবহনের আরেকটার নাম হচ্ছে আন্তঃপরিবহন। ঠিক আছে, এগুলো একটু সিনোনিম, এগুলো হচ্ছে সমার্থক শব্দগুলো একটু মনে রাখবো। তো আমাদের তিনটা হিসাব যোগ করার পর আসে 1,15,000 টাকা। এরপর সাথে আমাদের সমাপনী মজুত পণ্য বাদ দিব। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো আছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু সমাপনী মজুত পণ্যের কিন্তু দুইটা টাকা দেওয়া আছে, একটা হচ্ছে 25,000 আর একটা হচ্ছে 20,000। আমরা কোন টাকাটা নিব? সবসময় মনে রাখবা, সমাপনী মজুত পণ্যের মধ্যে আমরা সবসময় কম মূল্য, যেটা টাকা সবচেয়ে কম সেটা নিব। ঠিক আছে, এখানে আমাদের 25,000 টাকা আছে, 20,000 আছে, তাহলে এর মধ্যে কোন টাকাটা আমাদের কাছে কম আছে? 20,000 টাকা আমাদের কাছে কম আছে। ঠিক আছে, তো এটা মনে রাখবা, সমাপনী মজুত পণ্যের সবসময় যেটার মূল্য সবচেয়ে কম সেটা আমরা ধরে থাকি। ঠিক আছে, তো আমাদের কম হচ্ছে কত? 20,000। 20,000 ধরলাম। তো আমাদের আগে যে টাকাটা ছিল, এটার সাথে যদি 20,000 টাকা বাদ দিই, তাহলে আমাদের কত আসে? 95,000 টাকা। এই 95,000 টাকার নাম কি? বিক্রিত পণ্যের ব্যয়। এই 95,000 টাকার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমরা যদি এই বিক্রয়ের সাথে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, তাহলে আমাদের কত টাকা আসে? 54,000 টাকা। 54,000 টাকা কি? আমাদের মোট মুনাফা। এই 54,000 টাকা হলো আমাদের মোট মুনাফা। আমাদের একটা ধাপের কাজ শেষ। এরপর আমরা কি করব? পরিচালন ব্যয় বের করব। এরপরে ধাপ হচ্ছে পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয় কি? যে খরচটা আমার প্রতিষ্ঠানে নিয়মিত হয়ে থাকে। তো নিয়মিতর মধ্যে কি পড়ছে? বেতন পড়ছে, এটা আমরা রেওয়া মিল থেকে আনছি। ভাড়া হয়, এটাও আমরা রেওয়া মিল থেকে নিয়ে আসছি। এরপর দেখো অলিখিত অনাদায়ী পাওনা। আমি আগেই বলছিলাম যে অনাদায়ী পাওনা কিন্তু আমার জন্য একটা খরচ। সেজন্য আমরা এই 600 টাকা পরিচালন ব্যয়তে নিয়ে আসছি। এরপর দেখো আমরা একটা জিনিস যোগ করছি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1470 টাকা। এটা কোথা থেকে পেয়ে? এই 1470 টাকা কিন্তু আমরা কিন্তু ক নাম্বার থেকে, দেখো এই ক নাম্বার থেকে কিন্তু এটা নিয়ে আসছি। বুঝলে, ক নাম্বার থেকে নিয়ে। তাহলে আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1470 টাকা লিখলাম। এরপর আমরা কি করবো? দুটা টাকা যোগ করলে কত আসে? 2070 টাকা। এই কর ও অভিকর, এটাও আমার জন্য পরিচালন ব্যয়, সেটাও আমি কি করলাম? রেওয়া মিল থেকে নিয়ে আসছি। এরপর দেখো আমরা আরেকটা জিনিস করব, আমাদের রেওয়া মিলের সমন্বয়তে লেখা ছিল আসবাবপত্রের উপর 10% অবশ্যই ধার্য করা হয়। তাহলে আমাদের আসবাবপত্র রেওয়া মিলে কত ছিল? 60,000 টাকা ছিল। এরপরে দেখো 60,000 টাকার সাথে আমাদের কি একটা কাজ করতে হবে, যে 5,000 টাকা এটা যে আমরা বিক্রয় যে অন্তর্ভুক্ত করেছি, সেটা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। কেন বাদ দিব? একটা নোট লিখেছি দেখো, আসবাবপত্র হিসাব খালের শুরুতে বিক্রয় করা হয়েছে ধরে বিক্রিত আসবাবপত্রের উপর অবশ্যই ধার্য করা হয়নি। এবার এই লেখাটা বুঝতে পারছো, যে আমাদের যে 5,000 টাকা আসবাবপত্র ছিল, এটা কিন্তু আমরা হিসাবে বছরের শুরুতে বিক্রি করি। আমরা অবশ্যই কিন্তু 1 বছরের জন্য ধরি, কিন্তু যেটা আমাদের বছরের শুরুতে বিক্রি হয়ে গেছে সেটার উপর কিন্তু আমরা অবশ্যই ধার্য করি না। সেই জন্য আমরা কি করছি, এই 60,000 টাকার থেকে যে মধ্যে যে 5,000 টাকা যে ছিল, এটা কিন্তু বছরের শুরুর টাকা ছিল। এই জন্য আমরা সেটার উপর অবশ্যই ধার্য করে নেই। বাকি যে 55,000 টাকা, এটা কিন্তু আমরা পুরো একটা বছরের হিসাব, তাই আমরা সেটার উপরে কি করছি? অবশ্যই ধার্য করছি। এর জন্য আমাদের কত আসছে? 5,500 টাকা। তাহলে মোট মুনাফা 54,000 টাকা, পরিচালন ব্যয় 26,570। দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে আমাদের কত টাকা আসে? 27,430 টাকা। এটা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো আরেকটা নোট আছে, যে হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার ধারণা অনুযায়ী সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটি কম সেই মূল্যটি হিসাব করা হয়। তার মানে হচ্ছে, আমি যে তোমাকে বললাম যে সমাপনী মজুত পণ্যের দুইটা মূল্য থেকে সবসময় আমরা কম মূল্যটা ধরবো, এটা হচ্ছে রক্ষণশীলতার ধারণা অনুযায়ী এটা কি করে নিয়মটাকে ফলো করা হয়। ঠিক আছে, এরপর দেখো আমাদের গ নাম্বার প্রশ্নতে কি বলছে, যে নিট মুনাফা টাকা দিয়ে দিছে। আমরা যে 30,430 টাকা, এটা ধরে আমাদের কি করতে হবে? আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। তো নিট মুনাফার প্রশ্ন তো দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? প্রতিষ্ঠানের নাম লিখবো, আর্থিক অবস্থার বিবরণী লিখবো, তারিখ দিব, সাল দিব। একটা জিনিস মনে রাখবো, যেটা আমাদের ভুল হয়, আর্থিক অবস্থার বিবরণী কিন্তু আমরা তারিখে প্রস্তুত করি। ঠিক আছে, আর বিশদ আয় বিবরণী সমাপ্ত বছরের জন্য। তিনটা বক্স টানলাম, সম্পদের হিসাব লিখবো। প্রথমে আমরা কি করব? চলতি সম্পদ, প্রাপ্য হিসাব। চলতি সম্পদের রেওয়া মিলে কি ছিল? প্রাপ্য হিসাব ছিল। এটা আমরা ক থেকে পেয়েছি। হ্যাঁ, প্রাপ্য হিসাবে যে হিসাবটা করার পর আমরা যে যে 27,930 টাকা আসে সেটা পেয়েছি। এরপর হচ্ছে অনাদায়ী উপভাড়া, এটা কোথা থেকে আসছে? দেখো,
এখানে লিখে দিচ্ছি উপভাড়া বকেয়া রয়েছে 3000 টাকা, সমন্বয়ে লেখা ছিল, আমরা সেখান থেকে নিয়ে আসছি। ঠিক আছে, উপভাড়া মানে হচ্ছে ভাড়ার উপরে যে ভাড়া ধরতে হয় সেটাকে উপভাড়া বলে, এটা আমাদের জন্য একটা আয়। আয় যখন বকেয়া থাকে তখন সেটা আমার জন্য কি একটা সম্পদ। ঠিক আছে, এই জন্য আমরা কি লিখছি, অনাদায়ী উপভাড়া 3000 টাকা, সমাপনী মজুদ পণ্য যেটার মূল্য সবচেয়ে কম সেটা আমরা নিয়ে আসছি। ঠিক আছে, চলতি সম্পদের টাকা পেয়ে গেলাম। এরপর আমরা কি বের করব, স্থায়ী সম্পদের হিসাবটা বের করব। স্থায়ী সম্পদের মধ্যে কি ছিল, আসবাবপত্র ছিল, এটা আমরা রেওয়ামিল থেকে নিয়ে আসছি। এর মধ্যে আমাদের সমন্বয় ছিল যে বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, সেই বিক্রয় টাকাটা বাদ দিলে আমাদের 55,000 টাকা আসে। এই 55,000 টাকার উপর আমরা কি করব, অবচয় ধার্য করব। ঠিক আছে, তো 55,000 10% 5,500, সেটা আমরা পরিচালন ব্যয়তেও দেখেছি। তো এই অবচয়ের নামটা কি, পুঞ্জীভূত অবচয়। আমরা অবশ্যই পুঞ্জীভূত অবচয় লিখবো। ঠিক আছে, অবচয় আমার জন্য খরচ, কিন্তু পুঞ্জীভূত অবচয় আমার জন্য একটা বিপরীত সম্পদ। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মোট সম্পদও পেয়ে গেলাম, 49,500 টাকা স্থায়ী সম্পদ। এরপর হচ্ছে আমাদের চলতি সম্পদের সাথে স্থায়ী সম্পদ যোগ করলে 1,04,30 টাকা আমাদের মোট সম্পদ হয়। এরপর আমরা আরেকটা স্তর আমরা বের করবো, সেটা হচ্ছে দায় সমূহ ও মালিকানা সত্ত্ব। প্রথমে আমরা দায়ের হিসাবটা করব। দীর্ঘমেয়াদী দায় আমাদের প্রশ্নে নাই। চলতি দায় আছে প্রদেয় হিসাব 3600 টাকা, এটা আমাদের রেওয়া মিল থেকে আমরা নিয়ে আসছি। এরপর বের করবো মালিকানা সত্ত্ব, মূলধন রেওয়া মিলে ছিল। এই যে প্রদেয় হিসাব 3600 টাকা রেওয়া মিলে আছে, মূলধন হিসাব 81,400 টাকা ক্রেডিট পাশে আসে। ঠিক আছে, এরপর মূলধনের সাথে আমরা নিট মুনাফা যোগ করব। নিট মুনাফা কিন্তু আমাদের প্রশ্নতে দেওয়া ছিল 30,430 টাকা, এটা তো আমাদের প্রশ্নতে ছিল। দুইটা সংখ্যা যোগ করলে আমরা কি পাবো, 1,11,830 টাকা পাবো। তার সাথে আমরা কি করব, উত্তোলন বাদ দিব। উত্তোলন, এই যে বাদ উত্তোলন, উত্তোলনের টাকা কিন্তু আমরা রেওয়ামিল থেকে নিয়ে আসছি। এই টাকাটা বাদ দেওয়ার পর আমাদের হাতে আসে 96,830 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের চলতি দায় হচ্ছে 3600, মালিকানা সত্ত্ব হচ্ছে 96,830, দুইটা টাকা যোগ করলে কত আসে, 1,04,30। তাহলে দেখো দুই পাশটা মিলে গেছে না, তাহলে আমাদের অঙ্ক এখানে শেষ। আশা করি ভিডিওটা তোমার কাজে এসেছে। আর কোন বোর্ডের প্রশ্ন চাই কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।